জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। প্রায় 2 ঘন্টা বৈঠকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না পাওয়ায় অসন্তুষ্টি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কালক্ষেপণের কোনো ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। বুধবার বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষ করে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অন্যদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। নির্বাচন আয়োজন কোনোভাবেই 26 জুন অতিক্রম করবে না। বিচার কাজ দ্রুত করার লক্ষ্যে সরকার 2 সপ্তাহের মধ্যে আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কাজ করছে বলেও জানান আসিফ নজরুল। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। ফখরুল ভাই বলেছেন ওনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চাই জামায়াতে ইসলামী। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের আমির আরও বলেন, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তিনি। জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার, শুল্ক আরোপ ও আওয়ামী লীগের বিচার সহ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে 37% যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। শহীদের মারা, সন্তানরা, স্ত্রীরা কান্নাকাটি করে, এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে, তবে আমরা বিচারটা চাই যে ফেয়ার বিচার। থ্যাংক ইউ। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সমমনা ইসলামী 4 দল। এক বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সংস্কারের জন্য আর সময় বাড়ানোর প্রয়োজন নাই। বুধবার বিকেলে পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিস ও নেজামে ইসলাম পার্টি। বৈঠক শেষে ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, কমিশন প্রস্তাবিত বহুত্ববাদ সংবিধানে প্রতিস্থাপন করা যাবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের পাশাপাশি দল হিসাবে সংগঠনটির বিচারের আহ্বান জানায় এই 4 দল। যে প্রয়োজনীয় সংস্কার শেষে 25-এর মধ্যে এটা করতে হবে। এই সংস্কার করার জন্য তো আর সময় পাওয়ার দরকার নাই। এবং তাদের সঙ্গে আমরা আলাপ করেছি, তখন দেখেছি যে সংস্কারগুলো এগুলো তো তারা জুনের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে আর দেরি কিসের? যদি আমরা এগ্রি করি বিষয়ে এগুলো সংস্কার হবে, এরপর অ্যানাউন্স করতে হবে। যে আমরা চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনটা হোক। এটা আমরা সমমনা দলগুলো থেকে আমরা একমত হলাম, দাবি উত্থাপন করলাম। আশা করি এটা আমাদের কার্যকর হবে বা দাবি গ্রহণযোগ্য হবে। এদিকে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। ইসি ভবনে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তফসিল ঘোষণায় যাদের বয়স 18 হবে তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগ করতে কাজ করছে কমিশন। এক্ষেত্রে বিদ্যমান আইন পরিচালনায় কাজ চলছে। এ সময় তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে কমিশন বসবে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লেয়ারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে।
তো সে কারণেই আমরা নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং এটি 20 তারিখ পর্যন্ত চলমান আছে। এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটিভাবে আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি। আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। প্রায় 15 বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক উপলক্ষে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচ। ঢাকা সফরে আমানা বালুচ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী। বিশেষ করে তুলা রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার আশা করছে স্বাধীন তদন্ত কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। বুধবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় কমিশন প্রধান জানান, তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরা। সালের টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টাইম 100 শীর্ষক এই তালিকায় বিশ্ব নেতা বিভাগে মোট 6 জনকে মনোনীত করেছে টাইম কর্তৃপক্ষ, যেখানে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের সাথে জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবং ধনকুবের ইলন মাস্ক। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে দায়িত্ব নেন অধ্যাপক ইউনুস। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দিয়ে পাশে দাঁড়িয়েছেন লাখ লাখ মানুষের। ডক্টর ইউনুসের এই ব্যাংকের আওতায় যারা ঋণ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তাদের 97% নারী বলে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে টাইম। বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা ও স্বাধীন সমাজ বিনির্মাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। দাবি আদায়ে কাল থেকে শিক্ষার্থীরা সারা দেশে অসহযোগ রেলপথ অবরোধের ডাক দিয়েছে। বুধবার সকাল 10:30 থেকে তেজগাঁওয়ের 7 রাস্তা সড়ক আটকে বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীরা বলেছেন, আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করা হলেও কেউ কর্ণপাত করেননি। এমনকি শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ টেকনিক্যাল শিক্ষার্থীদের সাথে যোগাযোগ না করায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সীমাহীন দুর্ভোগে পড়েন 7 রাস্তা ও আশেপাশের সড়কের চলাচলকারীরা। তারা সিটি ভোকেশনাল পড়ে এসে বা জেনারেল পড়ে এসে আমাদেরকে কখনোই ডিপ্লোমা লাইনের পড়াশোনাটা আমাদের করতে পারবে না, পড়াইতে পারবে না, আমাদেরকে শিখাইতে পারবে না। তাহলে আমরা কেন শুধু শুধু তাদেরকে এই পদটা দিব? তাদেরকে আমরা টিচার হিসেবে কেন গ্রহণযোগ্য করবো? আজকে বসা অবস্থায় মানতে হবে। আমরা যখন দেখবো না কার্যক্রম চালু হয়ে গেছে তখন আমরাও চলে যাব, কারণ এত গরমে আমাদেরও কষ্ট হচ্ছে, জনগণেরও কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের দাবিগুলো তো আমাদের যৌক্তিক দাবি। এদিকে একই দাবিতে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার বেলা 12টার পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়িতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি করেন কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার। এ সময় সড়কে তৈরি হয় যানজট, যাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া সড়ক অবরোধ করে ফুটবল খেলতেও দেখা যায় শিক্ষার্থীদের। পরে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। একই দাবিতে বেলা 12টার দিকে প্রথমে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে দ্বিতীয় দফায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় তৈরি হয় অন্তত 10 কিলোমিটার যানজট। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। মূলত আমাদের ল্যাবের যে যন্ত্রপাতি ধুলো পরিষ্কার করার যে কর্মচারী, তিনি কিনা আমাদের শিক্ষক হতে যাচ্ছে। তো এই কর্মচারী কখনো শিক্ষক হতে পারে না। টেকনিশিয়ান পদটায় ওখানে যাতে জেনারেলের কেউ না ঢুকে, ভোকেশনাল থেকে যারা ইন্টার কমপ্লিট করে তারাই মূলত ওই পোস্টটা পাক। হাইকোর্টের রিট, আমরা এই রিট বাতিল চাই। আমাদের ডিপ্লোমারদের 100% এই কোটা করতে হবে, 100%। কারণ দশম গেট আর কারো না। আলটিমেটাম দিয়েছি এবং আমরা ডিসি অফিসে আমাদের প্রস্তাবনা 6 দফা দাবি তা প্রেরণ করেছি, কিন্তু তারা আমাদের এই আন্দোলন তাদের চক্ষুগোচর হয়ে গেছে। আমাদের 6 দফা দাবিগুলো না মানে আমরা আজকে যে অবরোধ করছি, এর থেকে আগামীতে আমরা আরো প্রতিনিয়ত অবরোধ করবো আর আগামীতে আরো কঠোর অবরোধ করবো। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবারও মাঠে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ক্যাম্পাস জুড়ে পোস্টারিং কর্মসূচি পালন করা হয়। পরে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন গত 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্য ব্যর্থ হয়েছেন। এ কারণে উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। হাসিনার আমলেও আন্দোলনকারীদের বহিষ্কার করে দেওয়ার মতো কোনো ভিসি কোনো কাজ করেনি। তাহলে এখনকার আমলে ভিসিদের স্বৈরাচারিতা দুঃসাহস কারা যোগাচ্ছে? আমরা আশা করছিলাম যে যে সমাজ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমাদের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির পাশে এসে দাঁড়াবে। আমাদের প্রতি কোনো ধরনের বিন্দুমাত্র সিম্পিতে ওনাদের কাজ করে নাই। তার উপর 37 জন স্টুডেন্টকে ওনারা বহিষ্কার করে ফেলছেন। ছাত্রদের কাছে অনুরোধ, সবাই আমরা সিন্ডিকেটের ডিসিশনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং ওরা যাতে আজকে যদি যত সম্ভব হল থেকে যদি পারে চলে যাক। আর 2 তারিখে হল খোলা আছে। মাসুদ স্যার অত্র ক্যাম্পাসের ভিতরে একজন সুনামধন্য ব্যক্তি, ওনার মতন একজন ভালো লোক ক্যাম্পাসে খুঁজে পাওয়া কষ্ট। আমরা কখনোই একদম না। দেশের উন্নয়নের পেছনে প্রবাসীরাই মূল অংশীদার। প্রবাসীদের অবহেলা নয়, যথাযথ মর্যাদা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। ঢাকার আপনার বাড়িধারা এলাকার কাছে আমাদের 8.5 বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডে। তো আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করব এবং ওই হসপিটালটা হবে প্রবাসীদের হসপিটাল। আমরা একটা কোম্পানি গঠন করব, ওই কোম্পানির থেকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক শেয়ার, যা রাফ আইডিয়া, আমরা ধরেন 40-50% শেয়ার শুধু প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনারা শেয়ার মার্কেটে ওই শেয়ারটা কিনতে পারবে, অন্য কেউ এটা কিনতে পারবে না। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। মানিকগঞ্জে প্রখ্যাত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জ সদরের চান্দর গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে যায় ঘরটির আসবাবপত্র ও চারুশিল্পের বিভিন্ন জিনিসপত্র।
এদিকে যত দ্রুত সম্ভব শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। বিকেলে ঢাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি করেন তারা। এ সময় শিল্পীরা তাদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান। বলেন, নতুন করে ঘর নির্মাণ করা সহ আর্থিকভাবে সহায়তা করতে হবে মানবেন্দ্র ঘোষকে। বিশেষ কোনো গোষ্ঠী নয়, দেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হবার আহ্বান জানান তারা। দেশের শান্তি নষ্ট করার পাঁয়তারাকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয় মানববন্ধনে। মানববন্ধনে যোগ দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। আমাদের ভাইয়ের যে ঘর ভেঙে দেওয়া হয়েছে অতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সাথে গতকালকে যারা হামলায় জড়িত ছিল, যারা অগ্নিসংযোগ দ্বারা জড়িত ছিল, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। তারা ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। সেই হত্যার তারা রেশ এখনো তারা যায়নি। তারা এখনো সেই হত্যাকাণ্ড নীরবে নিভৃতে তারা রাতের অন্ধকারে এসে সেই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। সংগঠিত অপরাধে যেখানে 5 জন শহীদ হয়েছে, সেই ঘটনার মামলার নির্ধারিত তারিখ ছিল। এই মামলায় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে 3 মাসের একটি সময়ের আবেদন করা হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালে একটি সময়ের আবেদন করি। সময়টি মঞ্জুর হয়ে আগামী 20/7/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশনা মেনেই আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। বুধবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে আক্তার হোসেন বলেন, তিনি যদি আত্মপক্ষ সমর্থন করতে চান তাহলে তাকে দেশে এসে আদালতের মুখোমুখি হতে হবে। এছাড়াও তাকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য চাওয়া হবে বলেও জানান তিনি। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে সায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারিক আদালতের নির্দেশনা যেভাবে দিবে ঠিক সেভাবে, কারণ এই বিষয়টা আদালতের এখতিয়ারাধীন, অন্য কারণ নয়। আদালত যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নওগাঁ জেলা রেজিস্ট্রার ও সদর সাব রেজিস্ট্রার কার্যালয় এবং শরীয়তপুরের সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বুধবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত নওগাঁ জেলা রেজিস্ট্রার ও সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবি সহ নানা দুর্নীতির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহের কথা জানায় দুদক, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে কমিশন বরাবর পাঠানো হবে। এদিকে শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়েও অভিযান পরিচালিত হয়। বেলা 12টায় 7 সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, নকল প্রদানের ক্ষেত্রে 2 থেকে 3 গুণ অতিরিক্ত ফি আদায়, দলিল টেম্পারিং এবং জমির শ্রেণী পরিবর্তন করে সরকারকে প্রায় 39 লাখ টাকা রাজস্ব কম দেওয়ার তথ্য প্রমাণ পান দুদক কর্মকর্তারা। বিজিবির মধ্যস্থতায় অবশেষে ফের দেশে ফিরেছে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও 55 জেলে। দুপুরে টেকনাফের শাহপুরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
টেকনাফ 2 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে ভুলবশত মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশি 55 জেলে। পরে নৌকাসহ তাদের আটক করে আরাকান আর্মি। বিষয়টা নিয়ে কাজ করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এক পর্যায়ে দুপুরে আটক 55 জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। এর আগে মিয়ানমারে 2 বছর আটকের পর মঙ্গলবার দুপুরে নৌবাহিনীর জাহাজে করে দেশে ফেরে 20 বাংলাদেশি নাগরিক। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে 2 ভবন মালিককে 1.5 লাখ টাকা জরিমানার পাশাপাশি 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে 2টি ভবনের বাড়তি অংশ ভেঙে দেয়া হয়। এ সময় রাজুক কর্মকর্তারা জানান, নাগরিকদের নিরাপদ বাসস্থান নির্মাণে উৎসাহিত করতেই এমন অভিযান। পর্যায়ক্রমে নকশা বহির্ভূত বাকি ভবনেও অভিযান পরিচালনা করা হবে। অভিযানকালে স্থানীয় কয়েকজন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে বাধা দিতে চেষ্টা করে। রাজুকের লোকেরা রাজুকের নির্দেশ অমান্য করতে সহযোগিতা করে। যদি আমার কথা ভুল হয়, আমার 100 বছর জেল হলে আমি রাজি আছি। আমি এদের সমস্ত লোকের পক্ষে কথা বলবো। আমি একজন রাজনৈতিক নেতা। তো ওনারে বলে যে আপনি যেমনি খুশি এমনি করেন, আমাদের টাকা দেন শুধু। এই যার কারণে এই ভুলগুলো হইতেছে। সরকারি জায়গা নষ্ট করে কাজ ধরে থাকি, তাহলে আমার যে সামনেরগুলি বিল্ডিং আছে, আমার যে রাস্তায় আরও কতগুলি বিল্ডিং আছে, আমি তো একদম লাস্টে বিল্ডিংয়ের, আমি তো শুরুতে না। যদি রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আপনারা কেন প্ররোচিত হচ্ছেন? আপনারা প্ল্যান অনুযায়ী কাজ করেন, যাতে করে অন্য কাউকে এর অপরাধের সাথে যুক্ত না করতে হয়। এদিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার দুপাশের প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান, ফুটপাতে দোকান থাকায় পথচারীদের হাঁটা চলায় সমস্যা হতো। আশেপাশে বেশ কিছু হাসপাতাল থাকায় বাইরে থেকে আগত রোগীদেরও নানা ভোগান্তিতে পড়তে হয় বলে জানান ভুক্তভোগীরা। কেটা নাকি বইলা গেছে অভিযান আছে, আধা ঘন্টার ভিতরে মনে করেন যে অভিযান শুরু করে দিছে। কারণ আমরা মাল সরামো না কি করবো এটা বুঝতে পারতেছি না। অভিযান ওদের আছে, রাইট আছে, চালানোর জন্য চালাইছে, এখন আমাদের আর কিছু করার নাই। পরবর্তীতে এখন না বসাইলে আমরা কোথায় যাব বলেন? সকালবেলা কি আমরা যদি জানতে পারছি যে আজকে মানে উঠাই দিবে, এই কারণে সবাই সব পরিষ্কার করে ফেলছে। আপনারা দেখেছেন যে আসলে এই রাস্তা মানে দুপাশে ফুটপাত দখল করে অবৈধ যেভাবে যে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, আমাদের এখানে যে লোকজন এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা আসলে মুষ্টিমেয়। আর কিন্তু এই মুষ্টিমেয় তারা তাদের বাণিজ্য করতে গিয়ে তা সংখ্যাগরিষ্ঠ যে সেবা প্রার্থী তাদের ক্ষতি করছে। বাণিজ্য বাধা দূর করতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়া স্বল্প খরচে আকাশপথে কার্গো পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিয়ে আমরা আলোচনা করছি, বাট এইটা আমাদেরকে মূলত ইউএসটিআর এর সাথে, এবং এটা এমন একটা অফিস যেটা একদম হোয়াইট হাউসের জাস্ট উল্টো পাশে একটা অফিস, যেখানে এই শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যে আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো, এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। মানে টু ট্রেড উইথ পাকিস্তান আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম, টু ট্রেড উইথ ইন্ডিয়া আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম, টু ট্রেড উইথ চায়না এভরিবডি ইজ ওয়েলকাম, বিকজ আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এছাড়া ভাটারা থানার রোহান হত্যা মামলায় সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে 3 দিন ও রমনা থানার লিজা আক্তার হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদার, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ির একটি হত্যা মামলা, এটা হলো গত 5/8/24 তারিখের একটি মামলা। এই মামলায় মোজাম্মেল হক বাবু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তারা এজাহার নামী আসামি। তাদেরকে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়। তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ নয়, তাদেরকে এই মামলা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রয়োজন হয়, সেই জন্য তাদের বিরুদ্ধে সন্নিবেশ করার জন্য তাদেরকে এই মামলা গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে তাদের প্রার্থনা মঞ্জুর করা হয়। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি উদাসীন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন যে রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে তা পালন করতে ব্যর্থ হয়েছে তারা। ঢাকা বরিশাল সড়ক 6 লেনে উন্নতিকরণ সহ বিভিন্ন দাবিতে বরিশাল সোসাইটির মানববন্ধনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে এস আলম সহ বড় বড় লুটেরাদের গ্রেফতার করা হয়নি। সারা দেশে উন্নয়নের যে ন্যায্যতা থাকার কথা ছিল তা কখনো পূরণ হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে বাজেট সমন্বয় করে পদ্মা সেতুর সাথে 6 থেকে 8 লেনের সড়ক নির্মাণের যে মহাপরিকল্পনা হয়েছিল তা বাস্তবায়ন করতে হবে। যে রক্তের উপরে, যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। শুধু 16 বছরের ফ্যাসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না, দায় দরদের রাজনীতি হচ্ছে। আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব, সমর্থন যেমন করব, আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। প্রথমবার পৌর কর বাবদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ 100 কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বুধবার বিকেলে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের হাতে চেকটি তুলে দেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এ সময় বন্দরকে সচল রাখতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন সিটি মেয়র। পরে বন্দর কেন্দ্রিক ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে চসিকের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দেন। তিনি বলেন, বর্তমানে নগরবাসীর মৌলিক অধিকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বছরে 70 কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে সিটি কর্পোরেশন। বন্দরের পৌর করের এই টাকা নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে পারবে বলেও মনে করেন ডাক্তার শাহাদাত। সপ্তাহব্যাপী বর্ষবরণের বর্ণিল উৎসবে মাতোয়ারা 3 পার্বত্য জেলা। বৈশাখী তার রং ছাড়িয়েছে পোশাক থেকে শুরু করে চারপাশে। বুধবার বৈশাখীর সব থেকে আকর্ষণীয় উৎসব জলকেলিতে মাতেন রাঙামাটির তরুণ তরুণীরা। সকাল থেকে নানা সাজে পোশাকে উৎসবে যোগ দেন তারা। একে অপরের প্রতি জল ছিটিয়ে পৌঁছে দেন সুখী ভবিষ্যতের বার্তা। পাহাড়িদের ভিন্ন এ জীবনধারা আর সংস্কৃতির কাছে টানে পর্যটকদের। একই আয়োজন করা হয় বান্দরবনেও। এছাড়া বিভিন্ন ক্যাং ও বিহারে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ছায়াং দান সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছর জুড়ে ভ্রাতৃঘাতী সংঘাত আর রক্তপাত বিভক্তির রেখা মুছে দেওয়ার প্রার্থনা করেন মারমা সম্প্রদায়ের নারী পুরুষরা। বাংলাদেশ ভারত সীমান্তের নেত্রকোনার দুর্গাপুরের শূন্যরেখায় বিএসএফে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে বাধা দিয়েছে বিজিবি। বুধবার দুপুরে উপজেলার ফারাংপাড়া ভবানীপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 2023 সালের বন্যায় বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুরের সড়কের কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এতে চলাচলের জন্য সীমান্তের শূন্যরেখা ব্যবহার করেন স্থানীয়রা। গেল 5 আগস্টের পর থেকে এই সড়ক দিয়ে চলাচলে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষীরা। এই ধারাবাহিকতায় দুপুরে বাংলাদেশের সীমান্ত পিলার ঘেঁষে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে চাইলে বাধা দেন বিএসএফের সদস্যরা।
রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে প্রত্যাবাসনের জন্য মালয়েশিয়া সহ অন্যান্য দেশের সহায়তা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশি হাইকমিশনার। দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে জুলাইয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফরের কথা রয়েছে বলেও জানান হাইকমিশনার। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন দেশটির নারী, পরিবার ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী হাজার ন্যান্সি শুক্রি। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সহ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় করার সুযোগ আছে। এছাড়াও বাংলাদেশি খাবার ও পোশাকের প্রতি তার আগ্রহের কথা জানান। কাতারে আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান মেগা কনসার্ট। এদিন গানে গানে দোহা মাতাবেন নগর বাউল জেমস। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মেগা কনসার্ট আয়োজক দ্য রাসেল আকসা রেস্টুরেন্ট। কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানটির উদ্যোগে জেমস ছাড়াও এক ঝাঁক তারকা অংশ নেবে মেগা কনসার্টে। অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় সময় ৩০ এপ্রিল বিকেল ৪টায় এশিয়ান টাউন এমসি থিয়েটারের গেট খুলে দেওয়া হবে। ১০,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি দর্শক কনসার্টটি উপভোগ করবেন বলে প্রত্যাশা আয়োজকদের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে ধরে সার্বিকভাবে অর্থায়ন বন্ধের এ প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে এমন তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, তারপরই আছে চীন। সে অনুযায়ী প্রতি বছর জাতিসংঘ বাজেটের 22% বা ৩৭০ কোটি মার্কিন ডলার অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এছাড়া শান্তিরক্ষা মিশনের দেয়া হয় ২৭% বা ৫৬০ কোটি ডলার অনুদান। ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা খরচ কমানোর বিষয়টি পাস ব্যাক নামক একটি নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। শিকাগোতে প্রতিবন্ধীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্পের কড়া সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো বক্তৃতা দিতে এসে তিনি অভিযোগ করেন, সামাজিক নিরাপত্তা, হাজার হাজার কর্মী ছাঁটাই ও বেশ কিছু অফিস বন্ধ করে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছে রিপাবলিকানরা। এছাড়া শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক নীতিরও কড়া সমালোচনা করেন বাইডেন। তার ক্ষমতায় আসার পর ১০০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রচুর ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বাইডেন। ট্রাম্পের খবর সংগ্রহের ক্ষেত্রে রয়টার্স, ব্লুমবার্গের মতো সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার সীমিত করেছে হোয়াইট হাউস। এর মাধ্যমে ট্রাম্পকে প্রশ্ন করা ও হালনাগাদ প্রতিবেদন তৈরিতে বড়সড় নিয়ন্ত্রণ আসছে। গেল সপ্তাহে সংবাদ মাধ্যমে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির প্রবেশাধিকার বাতিলের পর এ সিদ্ধান্ত আসলো। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ওভাল অফিস সহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে করা সীমিত আকারে প্রবেশাধিকার পাবে তা নির্ধারণ করবে রিপাবলিকানরা। সাংবাদিকদের পুলে সাধারণত 10টি স্তর থাকে। নিউজ কাভারেজের জন্য ওভাল অফিস, প্রেসিডেন্টের যে কোনো সভা ও বিদেশ ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল। আগের প্রশাসনে এপি, ব্লুমবার্গ ও রয়টার্স স্ট্যান্ডার্ড পুলের অংশ ছিল। তাদের কাছ থেকে অন্যান্য সংবাদ মাধ্যম হালনাগাদ প্রতিবেদন, অডিও ও ভিডিও ফুটেজ সংগ্রহ করত। রাশিয়াকে লক্ষ্য করে মঙ্গলবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে প্রাণ হারিয়েছেন একজন। এ সময় ১১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এর মধ্যে ৬টি হামলার টার্গেট ছিল দেশটির জ্বালানি স্থাপনা। হামলার মাধ্যমে জ্বালানি স্থাপনায় অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে কিয়েভের বিরুদ্ধে। এদিকে পাল্টা জবাবে অর্ধশতাধিক ড্রোন ও একটি মিসাইলের মাধ্যমে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে অর্ধেক ড্রোন ভূপাতিত করেছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি ড্রোনগুলো আঘাত হেনেছে জনশূন্য স্থানে।
অর্থ পাচারের অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দীর্ঘ 3 বছর ধরে চলা বিচারিক কার্যক্রমের পর এই রায় আসলো। আদালত জানিয়েছে 2006 এবং 2011 সালে নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থা ওডেব্রেক্ট থেকে অবৈধ তহবিল গ্রহণ করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা। একই অভিযোগে তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরিদিয়াকে অভিযুক্ত করা হয়েছে, কারণ তিনিও ন্যাশনালিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা। প্রসিকিউশন হুমালার জন্য 20 বছর এবং নাদিনের জন্য 26 বছর 5 মাসের সাজার আবেদন করেছিল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুমালা এবং তার স্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। দুজনেই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। নারী বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে টাইগ্রেসদের। লাহোরে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার সকাল 10:30টায়। বিশ্বকাপ বাছাইয়ে একের পর এক রেকর্ড গড়ে টানা 3 জয় পেয়েছে বাংলাদেশ। তবে টাইগ্রেসদের এমন জয় করে ছেদ টানতে পারে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের শুরুতেই ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে দারুণ ছন্দে থাকলেও আগের 3 ম্যাচেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে টাইগ্রেসরা। তবে ম্যাচগুলোতে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে উইন্ডিজ মেয়েদেরকেও হারাতে চান জ্যোতিরা। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান শীর্ষে। শেষ 2 ম্যাচের যে কোনো একটিতে জিততে পারলেই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট কাটবে টাইগ্রেসরা। বাংলাদেশের সাথে প্রথম টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় আসে জিম্বাবুয়ে। এদিন ঢাকায় অবস্থান করার পর সিলেটের ফ্লাইট ধরে সফরকারীরা, যেখানে 20 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে। বাংলাদেশের বিপক্ষে মোট 18টি টেস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে, যেখানে বাংলাদেশের 8 জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় 7টিতে। বাকি 3 ম্যাচের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় 2 দলকে। 2021 সালে সবশেষ সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল 2 দল। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 31 মে থেকে শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। বুধবার বাফুফে ভবনে সাংবাদিকদের একথা বলেন সদস্য জাকির হোসেন চৌধুরী। অন্যদিকে অক্টোবরে এএফসি আসিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ হংকংয়ের বিপক্ষে খেলতে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মানসম্মত পরিবেশ নিশ্চিতে সন্তুষ্ট করতে চায় বাফুফে। 20 তারিখ ক্যাম্প শুরু হবে, দেন 10 তারিখ ম্যাচ খেলবে। 10 তারিখ ম্যাচ খেলার পরে আবারও ক্যাম্প ওইখানেই যথারীতি চলবে, দেন সাপে চলে যাবে। আমাদের টিম কবে উঠবে, কোথায় উঠবে, আমরা কীভাবে স্বাচ্ছন্দ্যে প্লেয়ারদের রাখবো, একটু আমরা যাতে ফেডারেশনের দিকে তাকিয়ে যত সস্তায় আমরা রাখতে পারি। অবশেষে জটিলতা কাটিয়ে লিগ খেলতে ভুটান গেলেন সাফ জয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। বুধবার সকাল 9:20 একটি ফ্লাইটে থিম্পুতে যান বাংলাদেশ নারী ফুটবল দলের ফরওয়ার্ড। এতদিন ওয়ার্ক পারমিটের ব্যবস্থা না হওয়ায় কৃষ্ণার ভুটান যাত্রা আটকে ছিল। দেশটির ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি, যেখানে বাংলাদেশের মধ্যে কৃষ্ণা সতীর্থ হিসাবে পাচ্ছেন রূপমা মাসুরাকে। এই 3 জন ছাড়াও বাংলাদেশের আরও 7 ফুটবলার খেলবেন ভুটানের নারী লিগে। সেখানকার ঘরোয়া লিগ শুরু হবে 19 এপ্রিল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।